চিকিৎসকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত। ভারতের পানিতে বন্যার কবলে 11 জেলা। পানি কমলেও স্বাভাবিক হয়নি জনজীবন। পানি উন্নয়ন বোর্ডের স্বস্তির খবর। প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় বিএনপির। উদারতা নিয়ে মন জয়ের আহ্বান তারেক রহমানের। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। বিকেলে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে ইন্টার্ন চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার বিকেলে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কথায় কথায় চিকিৎসকদের উপর হামলা মেনে নেওয়ার মতো নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। কোভিড যখন হয়, আমাদের এই ডাক্তার, আমাদের নার্স, আমাদের সকল দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছেন। যখন ডেঙ্গু হয়, যখন চিকুনগুনিয়া হয়, মহামারীর আকার ধারণ করে, তখনও তার এই সেবাটা দিয়ে যায়। বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো। এটা আমার অঙ্গীকার। এর আগে দুপুরে 4 দফা দাবিতে সারা দেশের হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই ঘোষণা দেন তারা। এতে হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এম এ আজিমের রিপোর্ট। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সকাল থেকে রোগীদের উপচে পড়া ভিড়, তবে নেই কোনো চিকিৎসক। অনেকের অবস্থা গুরুতর, তবুও দেখার কেউ নেই। জানেন, আমি সেই ভোর রাতে আমার বাবারে নিয়ে আসছি, আমার বাবা নিঃশ্বাস ছাড়তে পারতেছে না। ভর্তি রোগীরাও আছে বিপাকে, রাত থেকেই সেবা পাচ্ছে না বলে দাবি তাদের। কেউ আছে আপনার পা ভাঙ্গা নিয়ে আসছে, কেউ কাটা ছিঁড়া নিয়ে আসতেছে, কিন্তু ডাক্তার নাই, নার্স নাই। আমি স্টক করছে, ফাগলাতে গাড়ি ভাড়া দিয়ে আইছি, 1000 টাকা গাড়ি এখন রুগী দেখাইতে পারতেছি না। দুপুরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় হাসপাতালের মধ্যেই একাধিক ইন্টার্ন চিকিৎসকের উপর নির্মম নির্যাতন চালায় দুর্বৃত্তরা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। তবে শনিবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনার পরই ঘটে নির্মম দুটি হত্যাকাণ্ড। জরুরি বিভাগ ও ওয়ার্ডে ঢুকে 2 জন রোগীকে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনায় চিকিৎসা সংশ্লিষ্টদের পাশাপাশি আতঙ্কে আছে রোগীরাও। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। বারবার আলোচনার পরও সমাধান না হওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও অতি দ্রুত স্বাস্থ্য আইন পাশ ও বাস্তবায়নের দাবিতে সারা দেশে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। এখানে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, তারা শুধু নিজেদের নয়, রোগীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। উজানে অতিবৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয়ায় আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। নোয়াখালী, লক্ষ্মীপুর সহ অন্যান্য জেলাগুলো থেকে পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন, যদিও বন্যা নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে।
গত 20 আগস্ট হঠাৎই বন্যার কবলে পড়ে দেশের 11টি জেলা। কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় স্মরণকালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে পড়ে দেশের লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাংলাদেশের নদীগুলো ইতোমধ্যে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান তারা। আজকে সকালের তথ্য অনুযায়ী আমাদের দেশের সবকটা নদীর পানির বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানে তেমন কোনো কোথাও অতি ভারী বা ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি, যে কারণে আগামী 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত দেশে নদীর সময় বিপদসীমার নিচে প্রবাহিত হবে এবং পানি সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল তথা রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টি হলেও ভারী বর্ষণের শঙ্কা নেই। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এটা জনজীবনে খুব বেশি উল্লেখযোগ্য প্রভাব পড়বে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত নেই। নদীর পানি নেমে যাওয়া এবং উজানে বৃষ্টিপাত কমায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, কিন্তু এরই মাঝে হারিয়ে গেছে 59টি তরতাজা প্রাণ। তাই বন্যা মোকাবেলায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ যথাযথ পূর্ব প্রস্তুতি এখন সময়ের দাবি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি বাংলাদেশে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জানান, দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় যে কোনো চ্যালেঞ্জ নেবে বিএনপি। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দেশে। হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা নব্য বাংলাদেশ নির্মাণ করি। দল ভাঙার নানা ষড়যন্ত্রের পরও 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি আরও ঐক্যবদ্ধ জানিয়ে মহাসচিব বলেন, এদিন সবার আনন্দের দিন। 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী মানুষকে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রোববার বিকেলে রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির দেয়া প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দল মতের ভিত্তিতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন ও 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশকে সক্রিয় করার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের সবাইকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আহ্বান জানান জি.এম. কাদের।
এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, সকলের সামনে তার জবাবদিহি করা, তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক, বিচার হওয়া উচিত তার। এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয়। আমাদের নেতা আল্লাহ হোসেন মাহমুদ এরশাদ দেশ ছেড়ে চলে যাননি, ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি, আমি জনগণকে ফেস করবো। কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত, আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। দেখছেন সংবাদ রাত। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আবেদনের শুনানি 21 অক্টোবর। বিশ্বের কোথাও কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করেন দলটির আইনজীবী শিশির মনির। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2013 সালের 1 আগস্ট রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিলের রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালের নভেম্বরে আদালত ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল আবেদনটি খারিজ করে দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় বহাল থাকে। রবিবার নিবন্ধন বাতিলের মামলা পুনরুজ্জীবনের জন্য চেম্বার জজ আদালতে আবেদন করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। যে আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল, এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছিল। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। ধর্মীয় কারণে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার কারণেই এটি সংবিধান পরিপন্থী বলে যুক্তি তুলে ধরেন দলটির আইনজীবী। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না, এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। 21 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উন্নয়ন কাজ করবে না সরকার, জানালেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যার আগাম পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি কমানো যেত। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের চলমান 27টি প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা। নিকলি হাওরের অলওয়েদার রোডটি পরিবেশের কোনো ক্ষতি করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। 24 ঘন্টার ভেতর নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে সবুজ আন্দোলনে আয়োজিত নদীর নাব্যতা সংকট দূরীকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের করণীয় নিয়ে আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। সভায় সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সর্দারের পাশাপাশি বিশিষ্ট পরিবেশ কর্মীরা অংশ নেন। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য দেশ টিভি রিপোর্টার জান্নাতুল মোহনার সহ 8 বিশিষ্ট নাগরিককে গ্রিন ম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশের অভ্যন্তরীণ নদীগুলোর নাব্যতা ঠিক না থাকা সাম্প্রতিক বন্যার অন্যতম কারণ বলে মনে করেন মুজিবুর রহমান হাওলাদার।
আমার নদী পানি এইটা আমি শেষ করে দিলাম, আমি নষ্ট করে দিলাম, এবং এর একটা কেউ জেলে ঢুকানো গেল না। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিয়েছেন যে আপনার নদী যে করবে জেলা প্রশাসক, আইনে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, আর কারও দরকার নেই। শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করল বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক। প্রাথমিকভাবে দেশে 20টি শাখায় ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এছাড়াও অন্যান্য শাখাতেও আলাদা ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক করা হয়েছে। রোববার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইবিএল ইসলামী ব্যাংকিং সেবা উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়াহ সুপারভাইজার কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানী। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।